আজকে আমরা ক্লাস 7 এর 20 মিনিটে পরমাণু অণু এবং রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করব। তাহলে তোমরা দেখো এই ভিডিওতে সবকিছু আলোচনা করা হবে এবং তোমরা আমাদের সব ভিডিও দেখার জন্য ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানে দেখো। তাহলে এবার বলছি, দেখো প্রথমে পরমাণু সম্পর্কে আমাদের বইয়ে আছে। তাহলে পরমাণু মানে কি, দেখো আমরা যদি বলি তাহলে একটা যে কোনো পদার্থ, যেমন ধরো যে কোনো একটা জিনিস আছে, ধরো বাড়ি আছে বা যে কোনো জিনিস আছে, তাহলে সেই পদার্থটা কি নিয়ে তৈরি হয়। তো নর্মালি আমরা ভাবি যে সেগুলো কোনো একটা ধরো যৌগ নিয়ে তৈরি হয়, এবার সেই যৌগটা আবার মৌল নিয়ে তৈরি হয়, দিয়ে এভাবে চলতে থাকে। দিয়ে সবচেয়ে ছোট মানে একটা পরমাণুর একটা যে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যেটা হয় সেটাকে পরমাণু বলা হয়। তাহলে পরমাণু কি বললাম, যে একটি যে কোনো পদার্থের ক্ষুদ্রতম অংশ সেটাকে তার পরমাণু বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হলো পরমাণুর বেসিক ধারণা। এবার এই যে পরমাণুটা আছে সেটা বিভিন্ন জিনিস নিয়ে গঠিত হয়। মানে সেগুলোকে কণা বলা হয়। মানে এই যে পরমাণু আছে সেটাকে আবার আমরা বিভাজিত করতে পারি, দিয়ে সেখানে আমরা পাবো কণা। এবার দেখো যখন অনেক বছর আগে যখন জানতো না কেউ যে একটা পরমাণু কি হয়, তখন সেই পরমাণুকে ভাবতো যে আর ভাঙা যায় না, মানুষে ভাবতো। কিন্তু এখন আমরা জানি যে পরমাণুকে আবার ভাঙা যায়, যে সেখানে বিভিন্ন কণা তৈরি হয়। যেমন প্রথমে এবার আমরা যে কণা সম্পর্কে জানবো, দেখো সেটাকে বলা হয় ইলেকট্রন কণা। ঠিক আছে, তাহলে আমি বলছি যে পরমাণু যেটা আছে সেটাকে আবার ভাঙা যায়, সেটা কিসের মধ্যে হয়, ইলেকট্রন কণার মধ্যে ভাঙা যায়। ঠিক আছে, তাহলে এবার ইলেকট্রন কণাটা কি হয়, দেখো ইলেকট্রন কণা মানে এটা একটা এমন জিনিস যেটা দিয়ে কোনো পদার্থ তৈরি হয়, এটাকে একটা মৌলিক কণা বলা হয়। মানে এটা দ্বারাই সবকিছু পদার্থ গঠিত হয়। এবার এই যে ইলেকট্রন বা মৌলিক কণাটাই আছে, সেটার দেখো কি হয়, আধান। হ্যাঁ, এটা আধান কি হয়, এটা আধান ঋণাত্মক হয়। আধানটা কি হয় বলছি, ঋণাত্মক। ঋণাত্মক মানে কি, এটা মাইনাস যুক্ত হয়, দেখো এইরকম। তাহলে এটা ইলেকট্রন বললাম, এটা ঋণাত্মক মাইনাস আধান যুক্ত হয়। তারপরে এটার ভর যেটা আছে এটা সব থেকে কম হয়। ঠিক আছে, তাহলে আমাদের যতগুলো কণা আছে তাদের মধ্যে সবচেয়ে ভরটা কম কার হয়, ইলেকট্রনের। এটা প্রায় ভরটা শূন্য বলা হয়। ঠিক আছে, একদমই জিরো হয় না, কিন্তু প্রায় শূন্য বলা হয়। ঠিক আছে, তাহলে ইলেকট্রন কণা মানে বললাম এটা একটা ঋণাত্মক আধানযুক্ত কণা হয়, যার ভরটা সবচেয়ে কম হয়। ঠিক আছে, এবার ইলেকট্রন সম্পর্কে এটা তোমরা মনে রাখো। এবার যে ইলেকট্রন আছে তারপরে যেটা কণা আছে সেটাকে বলা হয় প্রোটন কণা। হ্যাঁ, এবার ইলেকট্রন কণাটা যদি বলা হয় কে আবিষ্কার করেছিলেন, তাহলে এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী থমসন। ঠিক আছে, তাহলে ইলেকট্রন কণাটা একটা বিজ্ঞানী থমসন আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম, তোমাদের বইয়ে আছে, দেখতে পারো। এবার তারপরে আছে প্রোটন কণা। প্রোটন কণাটা বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, বিজ্ঞানী রাদারফোর্ড। এবার যে আধান আছে সেই আধানটা হয় ধনাত্মক। মানে আমরা যেমন দেখলাম যে ইলেকট্রনের ক্ষেত্রে দেখো আধানটা ঋণাত্মক ছিল, মানে নেগেটিভ মাইনাস ছিল, কিন্তু এই প্রোটনের ক্ষেত্রে আধানটা ধনাত্মক হয়, পজিটিভ হয়। ঠিক আছে, এটা তারপরে এটার ভরটা দেখো ইলেকট্রনের তুলনায় বেশি হয়। ইলেকট্রনের প্রায় 1837 গুণ হয়। ঠিক আছে, মানে আমি বলছি যে এটার ভরটা ইলেকট্রনের সবচেয়ে কম, তার তুলনায় 1837 গুণ ভারী হয়। কোনটা, এটা হয় প্রোটন। এবারে একটা প্রোটনের মধ্যে দেখো যখন আমরা দেখব, তাহলে সেটার যে আধান আছে এবং যে ইলেকট্রন আছে সেটার আধান পরস্পরের সমান হয়। মানে ইলেকট্রন এবং প্রোটনের আধান পরস্পরের সমান হয় এবং বিপরীত হয়। মানে ইলেকট্রনটা মাইনাস হয় এবং প্রোটনটা প্লাস হয়। ঠিক আছে, তাহলে ইলেকট্রন প্রোটন সম্পর্কে হলো। আর আরেকটা যেটা কণা আছে সেটা হবে নিউট্রন কণা। ঠিক আছে, নিউট্রন কণা। এবার নিউট্রনটা জানো যে এটার কোনো আধান থাকে না, এটা আধান কত হয়, শূন্য হয়। মানে এটা প্লাসও হবে না মাইনাসও হবে না, এবং এটার ভরটা কত হয়, ইলেকট্রনের 1839 গুণ হয়। ঠিক আছে, তাহলে এখানে সবচেয়ে ভারী কি চলে এলো, সবচেয়ে ভারী হয় নিউট্রন, সবচেয়ে হালকা কি হয়, ইলেকট্রন, সবচেয়ে মাঝামাঝি ওটা হয় প্রোটন। তাহলে এই যে বিষয়গুলো তোমরা ভালোভাবে ধ্যান রাখো। এখানে আমাদের যে বিষয়গুলো বললাম, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের মধ্যে তুলনা করলাম, সেই বিষয়গুলো তোমরা ভালোভাবে মনে রাখো। ঠিক আছে, এরপরে যেটা আমরা জানবো, দেখো যে এই কণাগুলোর পরে আমরা জানবো যে একটা পরমাণু দিয়ে দেখো পরস্পর যখন পরমাণুগুলো যুক্ত হয় তখন অণু গঠন করে। ঠিক আছে, তাহলে আমি বলছি যে পরমাণু, ধরো একটা পরমাণু কি নিয়ে তৈরি হবে, ইলেকট্রন নিয়ে বা প্রোটন নিউট্রন। এবার সেগুলো মিলে কি অণু গঠন করে, পরমাণু গঠন করে, তারপরে অণুর গঠন হয়। ঠিক আছে, এবার আমি দেখো অনেক প্রকারের অণু যেগুলো তোমাদের মনে রাখতে হবে, 1 থেকে 20টা অণু তোমাদের মনে রাখতে হবে বা পরমাণু, যেমন হাইড্রোজেনের পরমাণু, হিলিয়ামের পরমাণু, লিথিয়ামের পরমাণু, বেরিলিয়ামের পরমাণু, এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো
তাহলে সেগুলোর মধ্যে যে পরমাণু দ্বারা কিভাবে পরমাণুটা গঠন হয়, মানে একটা পরমাণু দেখতে কেমন হয় তার মডেল, সেটা এবার আমরা জানবো। মানে একটা পরমাণু দেখতে আসলে কেমন হয় সেটা দেখো। তাহলে একটা পরমাণুর মধ্যে মনে রাখবা যে এই রকম ভাবে একটা প্রথমে নিউক্লিয়াস থাকে, তারপরে এইভাবে পরস্পর বিভিন্ন কক্ষপথ থাকে, ঠিক আছে। তাহলে আমি বললাম যে একটা পরমাণুতে প্রথমে এইভাবে একটা মাঝে প্লাস যেটা আছে ওটা নিউক্লিয়াস, তারপর উপরের দিকে এইভাবে পরমাণুগুলো সবসময় থাকে, ঠিক আছে। এবার দেখো এই যে প্রথম কক্ষটা আছে সেখানে দুটো ইলেকট্রন থাকতে পারবে, ঠিক আছে। তারপরে 8টি ইলেকট্রন এভাবে থাকতে পারে। তাহলে প্রথমে বললাম 2টি ইলেকট্রন থাকে, তারপরে 8টি ইলেকট্রন থাকে, তারপরে আবার সেখানে 8টি ইলেকট্রন থাকে, তারপরে যেটা আছে সেগুলো। এবং সেই যে কক্ষগুলো এগুলোকে বলা হয় ইলেকট্রনের কক্ষ, মানে যেখানে ইলেকট্রনগুলো থাকবে সেটাকে ইলেকট্রনের কক্ষ বা কক্ষপথ বলা হয়, ঠিক আছে। আর এই যে জিনিসটা আছে সবচেয়ে মাঝে সেটাকে বলা হবে নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে দেখো যেখানে প্লাস আছে সেটা হবে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। দেখো প্রোটন কণা এবং নিউট্রন কণা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, কেন? কারণ দেখো প্রোটন এবং নিউট্রন দুটো ভারী কণা। এবার জানো তোমরা যে কোনো পদার্থে যদি ভারী জিনিসগুলো থাকে সেগুলো নিচে জমা হয়, তার জন্য এগুলো কেন্দ্রের মধ্যে জমা হয়ে যায় এবং ইলেকট্রনগুলো বাইরের দিকে থাকে, ঠিক আছে। তাহলে প্রোটন এবং নিউট্রনটা কেন্দ্রে থাকে, ইলেকট্রনগুলো বাইরে থাকে। এবার এখানে যদি আমরা ইলেকট্রন যেটা আছে সেটাকে আমরা দেখি তাহলে কতটা ইলেকট্রন থাকবে। দেখো প্রথমে যেটা আছে সেটাকে আমরা এভাবে কে নাম দেওয়া হবে, কে, হ্যাঁ, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, মানে এখানে যে আমরা কক্ষপথ জানবো সেটা এইভাবে থাকবে, কে, তারপরে এল, এম, এভাবে, তারপরে এন। এবার কে তে দেখো 2টি ইলেকট্রন থাকবে, তারপরে 8, তারপরে 8, তারপরে 18, 18, 32, 32, এইভাবে চলবে। তাহলে মনে রাখবা তোমরা যে এইভাবে ইলেকট্রনগুলো থাকবে 2, 8, 8, 18, 18, 32, 32, এইভাবে বিভিন্ন ইলেকট্রন থাকবে। এবার আমরা যখনই যে কোনো একটা পরমাণু দেখব তাহলে সেই পরমাণুর মধ্যে যে ইলেকট্রন প্রোটন সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এইভাবে সাজিয়ে সেখান থেকে নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আমি ধরো একটা যে কোনো পরমাণু লিখছি, তারপর দেখছি যে সেটা কিভাবে তার ছবিটা আসবে, সেগুলো খুব দরকার, ঠিক আছে। দেখো তাহলে এবার যেমন একটা পরমাণু ধরো আছে, আমরা বলছি সোডিয়াম পরমাণু আছে, তাহলে সেখানটার যদি আমরা ছবিটা দেখি দেখো কেমন হবে। তাহলে আমরা জানি সোডিয়ামে 11টি ইলেকট্রন থাকে, তাহলে প্রথমে কটি থাকবে? 2টি, ঠিক আছে। মোট টোটাল কত হবে? 11টা ইলেকট্রন। তাহলে প্রথমে 2টি থাকতে পারে, তারপরে 8, তাহলে এভাবে দেখো 8টা ইলেকট্রন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে 2, তারপরে 8 হয়ে গেল, তাহলে 2 আর 8 কত হয়? 10, তাহলে শেষে আরেকটি কটা থাকবে? আর একটা থাকবে। তাহলে এইভাবে দেখো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে ছবিটা গঠন হয়ে গেল। তাহলে এগুলো তোমাদের বিভিন্ন পরমাণু আছে সেগুলো তোমাদের লিখতে হবে, আমি বলে দিচ্ছি। 1 এ হাইড্রোজেন, 2 এ হিলিয়াম, 3 এ লিথিয়াম, 4 এ বেরিলিয়াম, 5 এ বোরন, 6 এ কার্বন, 7 এ নাইট্রোজেন, 8 এ অক্সিজেন, 9 এ ফ্লুরিন, 10 এ নিয়ন, 11তে সোডিয়াম, 12তে ম্যাগনেসিয়াম, 13তে অ্যালুমিনিয়াম, 14তে সিলিকন, 15তে ফসফরাস, 16তে সালফার, 17তে ক্লোরিন, 18তে আর্গন, 19তে পটাশিয়াম, 20তে ক্যালসিয়াম। তাহলে এই যে পরমাণুগুলো বললাম তোমরা লিখে নিতে পারো, সেগুলো থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই যে বিভিন্ন পরমাণুগুলো আছে আমি একটা দেখালাম, দেখো এই যে সোডিয়াম পরমাণু সেটা 11 নম্বরে ছিল, তার জন্য এটা আমরা 11টা এইভাবে ইলেকট্রনগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে পরমাণু এইভাবে চিহ্নিত করা হয়, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমাদের জানতে হবে, দেখো যে যখন আমরা এইভাবে পরমাণুগুলো গঠন করব তাহলে একটা পরমাণুকে আমরা কিভাবে চিহ্নিত করব, ঠিক আছে। দেখো মানে একটা পরমাণুকে কিভাবে সেটাকে চিহ্নিত করা হয় কিভাবে। ধরো আমরা এখানে বললাম সোডিয়ামের ক্ষেত্রে, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখো ইলেকট্রন কটি থাকে? 11টি ইলেকট্রন থাকে। প্রোটন কটি থাকে? আবার এখানেও 11টি প্রোটন থাকে। নিউট্রন কটি থাকে? 12টি নিউট্রন থাকে, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা সোডিয়াম পরমাণুতে কি লেখা হয়? Na। এবার মনে রাখবা দেখো নিচে যেটা লেখা হবে এখানে সেটা হবে তার প্রোটন সংখ্যা, তাহলে এখানে 11টা কি থাকবে? এটা প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যাটা অলওয়েজ এইভাবে নিচে লেখা হবে, ঠিক আছে। আর এখানে ভর সংখ্যা লেখা হবে। এবার ভর সংখ্যা মানে কি? দেখো কোনো পরমাণুর ভর সংখ্যা মানে একটি পদার্থের মধ্যে যত সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে সেই সংখ্যাটাকে বলা হয়, তার যোগফলটাকে বলা হবে দেখো ভর সংখ্যা। মানে আমরা জানি যে একটা পরমাণুর মধ্যে দেখো নর্মালি 3টে জিনিস থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবার আমরা বললাম একটু আগে যে ইলেকট্রনের ভরটা হয় না, তাহলে আর বাকি কে থাকলো? প্রোটন এবং নিউট্রন। তাহলে দেখো তার জন্য প্রোটন এবং নিউট্রন এই দুটো যোগফলটাকে ভর সংখ্যা বলবো, ঠিক আছে। তাহলে ভর সংখ্যা মানে কি? প্রোটন এবং নিউট্রনের যোগফল। এখানে প্রোটন কত আছে? 11, এখানে আছে 12, তাহলে যোগ করলে কত আসবে?
23, তাহলে ভর সংখ্যা, এটাকে ভর সংখ্যাটা এ ধরা হয়, হ্যাঁ, তাহলে ভর সংখ্যাটা কত চলে এলো 23, তাহলে 23টা এখানে লিখে দেবো, তাহলে এটা হবে তার ভর সংখ্যা। বোঝা গেল? তাহলে একটা পরমাণুকে প্রকাশ করার জন্য তার ওপরে তার ভর সংখ্যাটা লিখতে হয় এবং নিচে তার প্রোটন সংখ্যা লেখা হয়। এখানে আর একটা জিনিস দেখো, যে প্রোটন সংখ্যা আছে একটা পদার্থের মধ্যে, যে কোনো জিনিসের মধ্যে মূল ভূমিকা পালন করে প্রোটন সংখ্যা, মানে একটা পদার্থ কেমন হবে সেই আচরণগুলো নির্ধারণ করে প্রোটন সংখ্যা। তার জন্য প্রোটন সংখ্যাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় তার পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোনো পদার্থের মধ্যে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে সেই সংখ্যাকেই বলা হয় তার পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, এটা ভালোভাবে বললাম, তোমরা মনে রাখো। ঠিক আছে, এবার যেটা আমি বলছি যে এই যে পরমাণুগুলো আমরা দেখালাম বিভিন্ন, এবার আমরা এখান থেকে দেখবো যে কিভাবে আয়ন সৃষ্টি করে। মানে এবার আমরা আয়নের ধারণা, তোমাদের বইয়ে দেখা আছে, আমি পরপর বলছি সব, দেখো। ঠিক আছে, তাহলে আয়ন কি? দেখো, যখন কোনো পরমাণু আছে তাহলে সেই পরমাণুতে ইলেকট্রনের যদি আদান প্রদান হয়, মানে ইলেকট্রন যুক্ত হতে পারে অথবা ইলেকট্রন অপসারিত হতে পারে, তাহলে যখন ইলেকট্রন যুক্ত হয় অথবা অপসারিত হয় তাহলে তার প্রভাবে আয়ন সৃষ্টি হয়। ঠিক আছে, এবার এই যে আয়ন আছে সেটা দেখো কেমন ভাবে হয়। ঠিক আছে, তাহলে এবার আমি ধরো ওই পরমাণুটাই বললাম, সোডিয়াম পরমাণু আছে, তাহলে সেটার মধ্যে কটি, প্রথমে দেখো 2টি ইলেকট্রন ছিল, তারপরে কটি ইলেকট্রন ছিল 8, হ্যাঁ, তারপরে 8টি ইলেকট্রন ছিল, এবার 8টি ইলেকট্রন পরে শেষে ছিল 1টি ইলেকট্রন। এবার দেখো যদি এই 1টি ইলেকট্রন, এই যে শেষে 1টি ইলেকট্রন আছে, ধরো সেটাতে কোনো কারণে এটা বেরিয়ে গেল, মানে বেরিয়ে গেল কিভাবে হতে পারে, সেটা ধরো তাপের প্রভাবে হলো, মানে তাপ দেওয়ার কারণে, অথবা ধরো আঘাতের কারণে বেরিয়ে গেল, বা ঘর্ষণের কারণে বেরিয়ে গেল। তাহলে এবার একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে দেখো এই যে সোডিয়াম আছে সেটা থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, সোডিয়াম প্লাস। তাহলে যখনই এভাবে প্লাস এবং মাইনাস চলে আসবে তখন সেটাকে কি আয়ন বলা হবে, এটা কি আয়ন। আচ্ছা, তোমরা ভিডিওটি লাইক করো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি সব কিছু পড়াচ্ছি, অবশ্যই তোমরা এটা লাইক এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এবার বলছি, যখনই দেখো একটা পরমাণু থেকে এইভাবে ইলেকট্রনটা বেরিয়ে গেল, তার মানে এটা প্লাস হয়ে গেল, তাহলে এটাকেই বলা হবে তার আয়ন। এবার আয়ন জানো তোমরা যে আয়নটা কয় প্রকার হয়? আয়নটা 2 প্রকারের হয়, একটাকে বলা হয় ক্যাটায়ন, আর একটাকে অ্যানায়ন বলা হয়। ঠিক আছে, তাহলে এটা, এবার ক্যাটায়ন কাকে বলে? দেখো, যখন কোনো পরমাণু থেকে ইলেকট্রন অপসারিত হয় তার প্রভাবে যে আয়ন সৃষ্টি হয় তাকে ক্যাটায়ন বলা হয়। মানে একটা পরমাণুতেই যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার কারণে যে আয়নটা সৃষ্টি হবে সেটাকে তার ক্যাটায়ন বলা হবে। ঠিক আছে, আর 8 মিনিটে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এবার বলছি যে দেখো ক্যাটায়নটা কিভাবে সেটা হয় আমি ভালোভাবে বলছি। তাহলে বললাম, যখন এইভাবে ইলেকট্রনটা বেরিয়ে গেল, ইলেকট্রন যেমনই বেরিয়ে গেল, এটা মাইনাস, তাহলে মাইনাসটা কমে গেল, তাহলে মাইনাস কমে গেলে সেটা কি হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, তাহলে যখনই পরমাণুতে ইলেকট্রন কমে গেল তার মানে মাইনাস কমে গেল, তার জন্য সেটা কি হয়ে গেল, প্লাস। তাহলে এইভাবে ক্যাটায়নটা গঠন হয়। আর অ্যানায়নটাকে কখন গঠন হবে? যখন কোনো পরমাণুতে ইলেকট্রনগুলো যুক্ত হয়ে যাবে, মানে একটা পরমাণু ধরো ইলেকট্রন চলে এলো, তাহলে ইলেকট্রন যুক্ত হয়ে গেলে সেটাতে কি হয়ে যাবে, মাইনাস যুক্ত হয়ে যাবে। যেমন ধরো ক্লোরিন, এটাতে যখন এভাবে ইলেকট্রনটা যুক্ত হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়, Cl মাইনাস। তাহলে এইভাবে দেখো তৈরি হয়। এবার মনে রাখবা, এই যে প্লাস আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এগুলো যখন যুক্ত হয়ে যায় তখন একটা যৌগ তৈরি করে NaCl, সেটাকে আয়নীয় যৌগ বলা হয়। তাহলে আয়নীয় যৌগ তোমাদের বইয়ে দেখো আছে, কাকে বলে? কোনো দুটি পরমাণু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন করে, তার প্রভাবে তারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেটাকে আয়নীয় যৌগ বলা হয়। মানে প্লাস এবং মাইনাস যুক্ত হয়ে গেল, যুক্ত হওয়ার ফলে যেটা তৈরি হয় সেটাকে আয়নীয় যৌগ বলা হয়। যেমন এটা NaCl, এটা লবণ, হ্যাঁ, এটা লবণ, এটা যুক্ত হয় এবং এটার গলনাঙ্ক, স্ফুটনাঙ্কটা অনেক বেশি হয়, কারণ এটা দেখো প্লাস এবং মাইনাস আছে, তাহলে এখানে আকর্ষণ হবে, তার কারণে এটার গলনাঙ্ক খুব বেশি হয়। যেমন লবণের ক্ষেত্রে 801 ডিগ্রি সেলসিয়াস হয়, তোমাদের বইয়ে লেখা আছে, দেখতে পারো। ঠিক আছে, তাহলে এবার আয়নগুলো সম্পর্কে বললাম। তাহলে এবার যখন দেখো দুটো আয়ন পরস্পর মিলে যায়, যেমন ধরো এটা আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন, তাহলে এগুলো যুক্ত হয়ে কি তৈরি করে, NH4 প্লাস। তাহলে মনে রাখবা, যখন দুটো পরমাণু পরস্পর, একাধিক পরমাণু যুক্ত হয়ে যাবে তারপরে যে আয়ন গঠন হবে সেটাকে মূলক বলা হয়, মূলক। ঠিক আছে, মানে দুটো বা তিনটে পরমাণু যখন যুক্ত হয়ে যাবে দিয়ে যেটা তৈরি করবে প্লাস মাইনাস, সেগুলোকে মূলক বলা হয়। তোমাদের বইয়ে আছে দেখো, সালফেট মূলক, সালফাইড মূলক, এগুলো সব বিভিন্ন মূলক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সালফাইড। তাহলে এই যে মূলকগুলো বললাম, যখন দুটো পরমাণু যুক্ত হয়ে যাবে তখন 2-3টে পরমাণুতে হবে। ঠিক আছে, এগুলো তোমাদের আছে বইয়ে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবার এখানে আছে তারপরে
যে একটা পরমাণুর ক্ষেত্রে তার সংকেত কিভাবে নির্ণয় করা যায় সেটা। তাহলে আমি সংকেত নির্ণয় করা শিখিয়ে দিচ্ছি। ধরো আমি এটা বলছি যে সোডিয়াম আছে আর ধরো এখানে সালফেট আছে। তাহলে সোডিয়াম এবং সালফেটের মধ্যে আমরা জানি সোডিয়ামের চিহ্নটা কি হয়, এস এনে, আর সালফেটের SO2 মাইনাস। তাহলে সোডিয়ামের যোজ্যতা কত হয় 2 আর সালফেটেরও কত হয় 2। আচ্ছা এটা কত হয় 1, সোডিয়ামের 1 হয় আর সালফেটের 2। তাহলে দেখো এই 2টা এখানে চলে যাবে, এই 1টা এখানে চলে যাবে, সিম্পল। তাহলে এটা সংকেত কি হবে, অতএব এটার সংকেত চলে আসছে, দেখো এই এন এটা 2 হয়ে গেল, তাহলে Na2 আর সালফেটের SO4। আর যোজ্যতা এটা দেখাতে হবে না, হ্যাঁ, তাহলে Na2SO4 এটা হয়ে গেল তার কি সংকেত। তাহলে এইভাবে আমরা সংকেতগুলো নির্ণয় করি। তোমাদের বই আর অনেকগুলো দেওয়া আছে, তোমরা সবগুলো প্র্যাকটিস করো। একটা মূলক আছে এবং তার মধ্যে পরমাণুর সাহায্যে এগুলো সবগুলো দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট টপিক এবার দেখো তোমাদের বইয়ে যেটা আছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া সেটা এবার আমরা জানবো। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, দেখো দুই বা ততোধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে অথবা কোনো পরমাণু ভেঙে যে নতুন পদার্থ গঠন করে সেই বিক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এটা সংজ্ঞা। এটার মানে ধরো একটা কোনো পরমাণু আছে, ধরো আমরা বলছি ধরো জল আছে, তাহলে জলটা যখন ভেঙে যায় তখন হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করে, অথবা হাইড্রোজেন আর অক্সিজেন ধরো আমরা মিশিয়ে দিলাম, তাহলে সেখানে জল তৈরি হবে। তাহলে এই ধরনের যখন কোনো ঘটনা হবে সেটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া। এবার এই যে রাসায়নিক বিক্রিয়া আছে সেটা অনেক প্রকারের রাসায়নিক বিক্রিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে আমি বললাম যখন কোনো পরমাণু পরস্পর যুক্ত হয়ে যাবে অথবা ভেঙে যাবে তখন এগুলো হয়। এবার রাসায়নিক বিক্রিয়াকে আমরা যেভাবে প্রকাশ করব দেখো সেটাকে রাসায়নিক সমীকরণ বলা হবে। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা যেভাবে প্রকাশ করি সেটাকে রাসায়নিক সমীকরণ বলা হয়। যেমন ধরো আমি এটা দেখালাম যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটোর বিক্রিয়াতে কি তৈরি হলো, NH3 অ্যামোনিয়া গঠন হলো, তাহলে এটাকে একটা কি বলা হবে, রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, এবার তোমরা ডিসক্রিপশনে গিয়ে দেখো একটা প্লেলিস্ট আছে, সেটা সেভ করে নাও, সেখানে তোমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবা, তোমাদের একটা খুঁজতে হবে না। তো সেটা অবশ্যই দেখো এবং এগুলো যদি ডিটেলসে পড়তে চাও আমি আগে পড়িয়ে দিয়েছি, তোমরা ডিসক্রিপশনে ফলো করো। ঠিক আছে, এবার বলছি এখানে দেখো যখন রাসায়নিক সমীকরণটা হবে এখানে নাইট্রোজেন কটি আছে, 2টি, কিন্তু এখানে নাইট্রোজেন আছে 1টা। তাহলে এবার যখন এইভাবে নাইট্রোজেনের ব্যালেন্স নাই, মানে 1টি 2টি হয়ে গেছে, তার এমনটা হবে না, এটাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, এটাকে সমতা বিধান বলা হয়। এবার কেন ব্যালেন্স করা হয়, কারণ আমরা জানি মহাবিশ্বের কোনো জিনিসকে তৈরি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, এটা একটা নিয়ম, মহাবিশ্বের সব কিছু সবসময় ব্যালেন্স থাকে, তার জন্য একটা পরমাণু আছে তাহলে একটাই থাকতে হবে, যটা পরমাণু আছে তটাই থাকতে হবে। আর একটা যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে অণু পরমাণুর সংখ্যা সমান করার জন্য তার সমতা বিধান করা হয়। তাহলে দেখো এখানে 2টি পরমাণু আছে, তাহলে এখানেও কত দিতে হবে 2। এবার এখানে দেখো হাইড্রোজেনটা কত হয়ে গেল, 3 দুগুণে 6 হয়ে গেল, তাহলে এখানেও কত দিতে হবে 3। তাহলে এইভাবে দেখো সেটার রাসায়নিক বিক্রিয়াটাকে ব্যালেন্স করা হলো। ঠিক আছে, তারপরে ধরো আমি আরো বিক্রিয়া দেখাচ্ছি, ধরো এটা CH4 + O2, তাহলে এখানে বিক্রিয়াতে মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়াতে কি হয়, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো কার্বন কটা, 1টা আছে, এখানেও 1টা আছে, হাইড্রোজেন এখানে 4টা আছে, এখানে 2, তাহলে এখানে কত হবে 4। তারপরে অক্সিজেন এখানে আছে 2, এখানে আছে 2 আর 2 এ 4, তাহলে এখানে আবার 2 চলে এলো, দিয়ে এটাও ব্যালেন্স হয়ে গেল। তাহলে এইভাবে দেখো ব্যালেন্সগুলো করা হয়। তোমাদের আরও অনেকগুলো বইয়ে আছে, তোমাদের দেখো সেখানে তোমরা প্র্যাকটিস করো। নেক্সট এবার যেটা আমরা বলছিলাম, দেখো রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন প্রকারের হতে পারে। ঠিক আছে, এবার সেগুলো আমরা একটা একটা করে জানবো। প্রথমে যেটা আছে সেটাকে বলা হয় দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তোমাদের বইয়ে দেখো আছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তাহলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলা হয়, দেখো যখন 2 বা ততোধিক মৌলিক পদার্থ পরস্পর যুক্ত হয় দিয়ে কোনো যৌগিক পদার্থ গঠন করে সেই বিক্রিয়াকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলা হয়। মানে দুটো পরমাণু আছে, সেই দুটো যুক্ত হয়ে গেল, এবার যুক্ত হয়ে যে নতুন পরমাণুটা গঠন করবে সেটাকে বলা হবে তার কি বিক্রিয়া, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। যেমন ধরো আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিশে গেল, দিয়ে কি তৈরি করলো, H2O জল তৈরি করলো, তাহলে এই বিক্রিয়াটাকে বলা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া এরকম মনে রাখবা, ধরো একটা A আছে তার সাথে B আছে, যখন যুক্ত হয়ে C তৈরি করবে, এই ধরনের যখন ফরম্যাট চলে আসবে তাহলে সেই বিক্রিয়াটাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলা হবে। ঠিক আছে, নেক্সট তারপরে এবার থাকবে দেখো বিক্রিয়া যেটা, সেটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এবার বিয়োজন বিক্রিয়া মানে কি হবে, দেখো যখন 2 বা ততোধিক, আচ্ছা একটা কোনো যৌগিক পদার্থ, দেখো যখন কোনো যৌগিক পদার্থ ভেঙে যাবে, ভেঙে গিয়ে নতুন পদার্থ গঠন করে সেই বিক্রিয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। যেমন ধরো এটা আছে CaCO3, এটা ভেঙে গেল, দিয়ে ধরো CaO + CO2 ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, তাহলে এই যে ভেঙে নতুন পদার্থ গঠন করলো এই বিক্রিয়া, সেটাকে বলা হবে বিয়োজন বিক্রিয়া। আবার বিয়োজন বিক্রিয়ার ফরম্যাটটা কেমন হবে, দেখো ধরো একটা কোনো A পদার্থ আছে, এটা ভেঙে গেল, দিয়ে B এবং C তৈরি করলো, তাহলে এইরকম যখন কোনো ফরম্যাট
পয়েন্ট চলে আসবে, ভেঙে যাবে, তাহলে সেই বিক্রিয়াটাকে বিয়োজন বিক্রিয়া বলা হবে। ঠিক আছে, লাস্ট দুটো বিক্রিয়া আছে। তারপরে দেখো যেটা আছে তোমাদের বইয়ে, সেটা আছে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এটাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলা হয়? কোনো যৌগের মধ্যে উপস্থিত কোনো একটি পরমাণু অন্য কোনো পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে বিক্রিয়া গঠন করে সেটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। মানে একটা পরমাণু আছে, ধরো এরকম দেখো, ধরো এটা আছে সোডিয়াম এবং এটার সঙ্গে ধরো H2O জল ছিল। তাহলে এবার দেখো এখানে সোডিয়াম ছিল এবং হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত ছিল। তাহলে এবার এই সোডিয়ামটা এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে Na2O প্লাস এই হাইড্রোজেনটা দেখো আলাদা হয়ে গেল। তাহলে যখন এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন হয়ে আলাদা চলে গেল, তাহলে এই ধরনের বিক্রিয়া যখন হবে, একটা পরমাণু যখন ধরো অন্য স্থানে পালিয়ে যাবে, প্রতিস্থাপন হয়ে যাবে, সেই বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হবে। মানে এরকম হবে, দেখো এ বি আছে একটা, তারপরে সি চলে এলো, দিয়ে এবার এর সঙ্গে সি যুক্ত হয়ে গেল আর বিটা এভাবে ধরো পালিয়ে গেল, তাহলে সেই বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। ঠিক আছে, তারপর লাস্ট যেটা আছে সেটা আছে বিনিময় বিক্রিয়া, তোমাদের বইয়ে আছে দেখো। তাহলে বিনিময় বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের মধ্যে থাকা পরমাণুগুলি পরস্পরের স্থান বিনিময় করে সেই বিক্রিয়াকে বলা হয় বিনিময় বিক্রিয়া। মানে পরমাণুগুলির পরস্পরের শুধু স্থান পরিবর্তন হবে। যেমন ধরো এরকম আছে, এ আর বি আছে, তারপর সি আর ডি আছে। এবার ধরো এ এর সাথে দেখো এ আর বি সি আর ডি, এবার এ এর সঙ্গে সি চলে এলো আর বি এর সঙ্গে ডি চলে গেল, তাহলে এইভাবে যখন হবে সেটাকে বিনিময় বিক্রিয়া বলা হবে। যেমন ধরো এটা আছে NaOH, এটা প্লাস NaOH প্লাস HNO3, এটা ধরো আছে। তাহলে এবার কী হবে, N এর সঙ্গে এটা চলে আসবে, NO3টা, আর হাইড্রোজেনের সঙ্গে এটা। তাহলে এবার দেখো এটা কী হয়ে যাবে, NaNO3 প্লাস এটা কি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গেলে জল। তাহলে দেখো এটার সঙ্গে এটা চলে গেল আর এটার সঙ্গে এটা, যখন এভাবে এ বি ছিল সি ডি, তাহলে এর সঙ্গে সি আর বি এর সঙ্গে ডি, যখন পরস্পরের এভাবে স্থানটা বিনিময় হবে সেই বিক্রিয়াটাকে বলা হবে বিনিময় বিক্রিয়া। একটা প্রশ্নের উত্তর কমেন্ট করো তোমরা, সবচেয়ে ভারী কণা কোনটি? তাহলে এটা আমরা পড়িয়ে দিলাম, তোমরা দেখো, এবং তোমরা ভিডিও যে ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে সেটা সেভ করে নাও, সেখানে সব ভিডিও পেয়ে যাবা। এটা বলো এবং আমাদের কমেন্টের মধ্যে বলো সবচেয়ে ভারী কণা কোনটি।